যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং নিঃসন্দেহে বাংলাদেশে বর্তমান যে একটা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কথা বলতে হচ্ছে। আপনিও কথা বলছেন, কিন্তু সবাই কোথাও কথা বলছে না, কারণটি কি? দেখেন, আমিও যদি না বলতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে কেন পারছে না। আমি আসলে বুঝতে পারি না কেন পারছে না। হয়তো তারা নিজেরাই নিজেদের মনে মনে ভয় পাচ্ছে, অথবা নিজেদের কোন রকম সীমাবদ্ধতা আছে, এবং নিজেরা হয়তো আগে হারার আগে হেরে গেছে। কিছু একটা হবে, আমি ঠিক জানি না। বাট আমি মনে করি, তো শুনেন, দেশে একটা জাতিতে, একটা জনগোষ্ঠীতে অশুভ শক্তি কখনো সংখ্যাগরিষ্ঠ হতে পারে না। রাইট। তাহলে ভাই পৃথিবী চলতো না। অশুভ শক্তি সবসময় কম, কিন্তু এদের আওয়াজটা অল্প সময়ের জন্য জোরে শোনায়। তারা কিন্তু আসলে শক্তিশালী না, তাদের আওয়াজটা অল্প সময়ের জন্য জোরে শোনায়। এখন ওই অল্প সময়ের জোরে শোনানোতে আপনি যদি ভয় পেয়ে যাই, তাহলে আমি ভয়েই থাকবো। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের একটা যেটা নেগেটিভ দিক, সেটা হলো, আমার কি মনে হয় জানেন, আমাদের যে একটা সরকার আছে, মানে সরকার নামে যে একটা প্রতিষ্ঠান আছে, এরা এই অশুভ শক্তিটাকে এক ধরনের প্রশ্রয় দেয়। তাদের হয়তো কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, এটা আমি হয়তো এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু তাদের সেই উদ্দেশ্য যেটা আছে, তারা হয়তো মনে করছে যে এই অশুভ শক্তিকে আপনার একভাবে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে তাদের সেই অশুভ উদ্দেশ্যটা হয়তো সফল হবে। সে কারণে তারা কিছু বলে না। আপনি দেখেন কয়েকটা জিনিস, দেশের দুটো বড় বড় পত্রিকা অফিসকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। এরকম ঘটনা আমরা সর্বশেষ কবে দেখেছি? আপনি দেখিনি হয়তো। দেখিনি, স্বাধীনতা যুদ্ধের দেখিনি। সময় হয়েছিল বলে শুনেছি, তাই না? তারপরে তো আর জি। দেখিনি। মর্নিং নিউজ আর আপনার তখন ইত্তেফাক পুড়িয়ে দেওয়া হয়েছিল। হুম, হুম। এছাড়া তো আর হয়নি। এখন কি হলো জিনিসটা? কেন হলো? কিভাবে হলো? আমরা কেউ জানি না। এবং ঘোষণা দিয়ে হলো, কেউ থামালো না। একজন আপনার সোশ্যাল মিডিয়ার মানে এক প্রোপাগান্ডা পরিচালনাকারী এক ব্যক্তি বিদেশ থেকে বললো যে হ্যাঁ, প্রথম আলো শেষ, এখন তোমরা ওইদিকে চলো, ওইটা শেষ, জি। ওয়েল ডান বয়েজ, কি কি বললো না বললো। এবং এই তাদের এই স্ট্যাটাস দেখে, পোস্ট দেখে এরা যে আক্রমণ করলো, তাহলে এই পোস্টকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে পড়ে নাই? তারা আগের থেকে যে সেখানে থাকতে পারতো না? তাদেরকে থামাতে পারতো না? কেন থামালো না? আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না তারা কেন থামালো না। এবং তারা যা ইচ্ছা তাই বলে। এই লোকগুলি কারা? এই লোকগুলি যখন শেখ হাসিনা সরকার চলছিল দেশে, তখন কি এই লোকগুলিকে শেখ হাসিনা সরকারের বিরোধিতা করে একটা কথাও বলতে শুনেছেন এদেরকে? তখন এদের কাউকে দেখেছেন? দেখেননি। নুরুল কবির সারাটা জীবন এই কাজ তারা প্রতিবাদ করে গেলেন দুঃশাসনের বিরুদ্ধে। দেখা গেল এই শক্তিগুলি নুরুল কবিরকে দালাল বলে। যারা বলতেছে তারা তখন ছিল কোথায়? হুম, এটা হুম। এই কথার জবাব দেন আপনি আমাকে। তারা তো তখন সেখানে ছিল না। তাহলে এই যে বিষয়গুলো হতে দেওয়া হলো, আমি মনে করি এটা পুরো জিনিসটা একটা, মানে সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে তারা এই কাজগুলো করেছে। এবং যেহেতু সরকার পেছনে ছিল, হয়তো হয়তো আমার ধারণা যে যাদের কাছ থেকে আমরা প্রতিবাদ আশা করছি, আপনি আশা করছেন, তারা হয়তো সরকারের উপস্থিতির কারণে হয়তো তারা ভয় পেয়ে গেছে এবং তারা কোনো প্রতিবাদ করেনি। এটা আমার ধারণা। এটাই সম্ভবত আসল কথা। এবং আপনি নিশ্চয়ই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছেন যে প্রথম আলো, ডেইলি স্টারের মতন বড় গণমাধ্যমের উপরে হামলা করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো। এগুলো তো নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ড কোনো পত্রিকা নয়। কিন্তু অন্যান্য গণমাধ্যম, তাদের ভূমিকাটা দেখুন। আমি শুধু অন্যান্য গণমাধ্যমের উপরে দায় চাপাবো না। প্রথম আলোর পক্ষ থেকে যে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হলো শুক্রবার সকালে, আমরা দেখলাম যে প্রতিবাদ কর্মসূচিটাও ঠিক মতো পালন করতে পারলো না। সম্ভবত একজন বক্তব্য দিল, তার কারণ যারা আগুন জ্বালিয়েছে, যারা দুর্বৃত্ত, যারা ভাঙচুর করেছে, তারা ওই জায়গাটিতে উপস্থিত ছিল এবং তারা ওইখানে বাধা প্রয়োগ করছিল যে কোনো কর্মসূচি পালন করা যাবে না। এবং কর্মসূচি ঠিকই তেমন ভাবে সফল হলো না, একজন বক্তব্য দেওয়ার মাধ্যমে শেষ হয়ে গেল। আপনি এই জায়গাটিতে কি সেই সরকারের প্রশ্রয় আশ্রয় আমরা এখানেই সীমাবদ্ধ থাকবো? না, এখানে আরেকটা বিষয় আছে, আমি বললি আপনাকে। আমাদের মিডিয়াগুলো না নানাভাবে সরকারের কৃপা দৃষ্টির মধ্যে থাকতে চায়। তারা মনে করে সরকারি বিরাট ভজন হওয়া তাদের জন্য লস হবে। যেমন ওই যে একটা বিজ্ঞাপনের একটা আছে না, মানে মিডিয়াগুলো তো সরকারি বিজ্ঞাপন পায়।
তারা এই বিজ্ঞাপনটাকে হারাতে চায় না। তা না হলে আমি মনে করি কালকে যে ঘটনা ঘটেছিল, কালকের এই ঘটনার প্রেক্ষিতে সারা দেশে আমি মনে করি যে মিডিয়াগুলির উচিত ছিল অন্তত পক্ষে একদিন কলম বিরতি করা। এটা উচিত ছিল। এটা করলে কি হতো, সরকার একটা বড় ধরনের চাপের মধ্যে পড়তো। সরকার কিন্তু কোনো চাপের মধ্যে পড়ে নাই। আগামীকালকে আমার ধারণা আগামীকালকে যদি আরেকটা মিডিয়া আক্রান্ত হয় তখনও দেখবেন একইভাবে ঘটবে। এই যারা ভাঙবে, ভাঙচুরকারী, তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে। তারা ভেঙে চলে আসার পর সরকারের পক্ষ থেকে একটা ফোন করে আহু আহা উহু করা হবে, বলা হবে ঠিক আছে আমরা দেখে ক্ষতিপূরণ দিয়ে দিই অমুক তমুক। কিন্তু ক্ষতিপূরণ আপনি কি দিবেন? আপনি ক্ষতিপূরণ দিবেন টাকার অঙ্কে, কিন্তু ক্ষতিটা কি অর্থনৈতিক ক্ষতি হয়েছে? এই ক্ষতি তো হয়েছে সামগ্রিক ভাবে। এই ক্ষতি হয়েছে আপনার মানুষের মানে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে। এই ক্ষতিটাকে আপনি কিভাবে পুষিয়ে নেবেন আমি বুঝতে পারছি না। কেন তারা এটা এভাবে করতে দিচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না। কিন্তু এবং মিডিয়া যারা জড়িত আছে, মিডিয়া প্রত্যেকটা মিডিয়ার যারা সম্পাদক আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাদের যে আপনার এখানে একটা আমি বলবো নতজানু মনোভাব এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রতিবাদের ক্ষেত্রে আমি দেখলাম। এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা বড় ক্ষতি হয়ে গেছে। দেখেন আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল, আমি আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল কেন? তারা আনিস আলমগীর যে কথাগুলি বলছিল এই কথাগুলি তাদের কাছে কোনো জবাব ছিল না, এবং এই কথাগুলো তাদের পছন্দ হচ্ছিল না, তাদের গায়ে বিছুটির মতো লাগছিল, এই জন্য ধরে নিয়ে গেছিল। তো প্রত্যেকটা মিডিয়ার তো এটাই কাজ। মিডিয়ার কাজটা কি রে ভাই? মিডিয়ার কাজই তো এটা, যে প্রতিবাদ করা, যে তুমি এই কাজটা ঠিক করছো না বলে দেওয়া, ধরিয়ে দেওয়া। এই জিনিসটা সরকার সহ্য করছে না, এবং সহ্য করছে না বলেই যারা এরকম করছে তাদেরকে ধরে নিয়ে গেছিল। আপনাকে ধরে নিয়ে গেছিল কেন? আপনি কি করেছিলেন ভাই? কি করেছিলেন আপনি? যেখান থেকে আপনার ধরে নিয়ে গেছে ওখানে তো আপনি একটা শব্দ উচ্চারণ করেন নাই। ওখানে তো আরো অনেকেই ছিল, সবাইকে তো ধরে নাই। আপনাকে কেন ধরলো? ওখানে আরো অনেক সাংবাদিকও ছিল, তাদেরকে তো ধরে নাই। তো আপনাকে ধরার জন্য তাদের একটা ছুতার দরকার ছিল, তো সেই ছুতাটা নিয়ে গেছে। মোদ্দা কথা হলো কথা পছন্দ হচ্ছে না। তুমি এমন কথা কেন বলছো যে কথাটা আমার গায়ে লাগে, যে কথাটা আমার গায়ে জ্বালা ধরায়? তুমি কেন এমন কথা বলছো? বলার মাধ্যমে তুমি জনগণের সামনে আমাকে উন্মোচিত করে দিচ্ছ যে আমি একটা মন্দ কাজ করছি। তো তাদের পছন্দ হচ্ছে না, ধরার জন্য ছুতা খুঁজছিল। ওখানে হয়তো ছুতা পায় নাই বলে আমি যাইনি, এখানে আমি যাইনি বলে যে থাকলে আমাকেও ধরতো। তো হয়তো আমার বিরুদ্ধে তারা ছুতা খুঁজতেছে, আব্দুল নূর তুষারের বিরুদ্ধে ছুতা খুঁজতেছে, ছুতা পেলেই মানে ধরবে। না, এখন তো এখন ছোটার দরকার নেই। এখন তো সরাসরি সরাসরি হুমকি দেওয়া হচ্ছে, মবের হুমকি দেওয়া হচ্ছে আপনাকে, আব্দুল নূর তুষার, আমাকে। আমরা কখন কোন টক শোতে যাই আগে থেকে জানানোর কথা বলা হচ্ছে, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখার কথা বলা বলা হচ্ছে আমাদেরকে। মানে নোংরা শব্দ ব্যবহার করে বলা হচ্ছে যে মায়ের উপর মেডিসিন নাই, এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তার মানে সুস্পষ্ট ইঙ্গিত যে আমাদেরকে কি করা হবে। নিশ্চয়ই আমরা কথা বলা থামিয়ে দেখেন, দেয়নি, কিন্তু এগুলোকে প্রস্তাব দেওয়া হচ্ছে। মানে তারা যেগুলো বলতেছে সে তো দূর থেকে বলতেছে ভাই। সে তো মানে এই যে গ্রামে একটা প্রবাদ আছে না, যে গলির কুত্তায় গলিতে মাস্তান, বুঝছেন? তো ও তো থাকে আরেক গলিতে, এখন ওই গলিতে থাকে সে বলে সে আসুক না ভাই দেশে। দেশে এসে সেও বলুক যে মায়ের উপরে মেডিসিন নাই, আমরা দেখবো মেডিসিন আছে কিনা, আমরাও কিন্তু ইনকিউবেটিং তাদের খুঁজে বের করবো সমস্যা নাই। তাদের এজেন্ট হয়ে কিছু সংখ্যক দুর্বৃত্ত তো সেই কাজগুলো সম্পাদন করছে। করছে এখানে যে মানে ওদের হাতে প্রচুর কালো অর্থ আছে, তারা এদিকে আর এখানে কিছু মহামূর্খ আছে, এরা এগুলো শুনতেছে। কিচ্ছু না তোর ভাই। আমি তো কালকে বলেছিলাম দেখেন, আপনি মবের মধ্যে ধরতে পারেন ঠিক আছে মানলাম, যারা নুরুল কবির গায়ে হাত দিল তাদের প্রত্যেকের ছবি তো আমরা ভিডিও দেখলাম। আপনি ভিডিওর ওই ছবি দেখে তাদের প্রতি অ্যাকশন নেন, কালকে অ্যাকশন নেন, দেখবেন এরপরে আর আসবে না। কেউ কিছু বলছে না। মব হচ্ছে, প্রেস সেক্রেটারি বলতেছে এটা তো মব না, এটা হলো প্রেশার গ্রুপ। তো এই পাগল, এরকম পাগল যখন থাকে দায়িত্বপূর্ণ পদে, তখন আপনি কি বলবেন? যেটা ঘটলো, মনে করেন প্রথম আলোতে আগুন দিল, শফিক বলবে না এটা হলো প্রেশার গ্রুপ। ডেলি স্টারে আগুন দিল, শফিকের ভাষায় এটা প্রেশার গ্রুপ। আপনি কি বলবেন বলেন? এবং এরকম লোক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তো আপনি কি বলবেন? আপনি এখানে কি করার আছে? আমার আপনার মতামতের জন্য অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কি থাকতে পারে? তো এখন আমাদের দুর্ভাগ্য যে চান্সে পড়ে বিভিন্ন কারণে, বিভিন্ন হুজুগের কারণে গুরুত্বপূর্ণ জায়গায় সমস্ত মানে আপনার মানে এই ধরনের লোক বসে আছে, দায়িত্বহীন লোক বসে আছে। এখন তাদের রাজত্বে আমরা আছি, হুম। সহ্য করা ছাড়া আর কোনো উপায় দেখি না। মাস না, দিয়ে কিন্তু সহ্য আমার করে আমার কথা হচ্ছে যে গভর্নমেন্ট আসে।
না, ওই প্রত্যাশা তো আমাদের সবার। আপনি যেটা বলছেন, গত 16 মাস ধরে তো আমাদের সেই প্রত্যাশার কথা ব্যক্ত করছি, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন একটা তফসিল ঘোষণা করা হয়েছে। আপনার কি মনে হয় না যে নির্বাচন কেন্দ্রিক কি যা সবকিছু ঘটছে, যা কিছু হচ্ছে, আহ, বিশেষ কোন গোষ্ঠী সেটি আহ, মানে প্রতিহত করতে চায়, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, ভয় পাওয়ার প্র্যাকটিস করতে চায়, অথবা তারেক রহমান যে 25 ডিসেম্বর আসার ঘোষণা দিয়েছেন, এই মুহূর্তে তারেক রহমানের আহ আশা প্রতিরোধের জন্য একই সঙ্গে এই সব ব্যবস্থার উত্তরণ আহ, সৃষ্টি করা হচ্ছে কিনা? এটা হতে পারে। এটা আপনার 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 এই আশঙ্কা আমি মানে উড়িয়ে দিই না। দুটো কারণ এখানে। যেমন ধরেন এতদিন তারেক রহমান সাহেব কেন আসেন নাই, এটা নিয়ে নানা ধরনের সমালোচনা আমরাও করেছি, আমিও করেছি। হুম, এবং যেই মাত্র ওনার আসার ঘোষণা হয়ে গেল, সেই মাত্র আমরা দেখলাম যে ভয়ের কারণে, যে কারণে উনি আসেন নাই, মানে যে কারণটা মোটামুটি একটা ধারণা করা যাচ্ছিল যে উনি হয়তো নিরাপত্তা জনিত কারণে আসেন নাই। যখন আমরা এই ধারণাটা করছিলাম, তখন ওনার আসার ঘোষণাটা দেওয়ার পর দেখলাম যে রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা প্রার্থীদের নিরাপত্তাহীনতার মানে চূড়ান্ত একটা ঘটনা ঘটানো হলো। মানে একজন প্রার্থীকে, প্রার্থী এখনো হয়নি, প্রার্থী হতে চাচ্ছিল এবং ঘোষিত প্রার্থী, হুম, হুম, হত্যা করা হলো নির্মম ভাবে। এবং এটা করে কিন্তু বোঝানো হলো, হ্যাঁ আসলেই প্রার্থী যারা হচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই। এবং এই ভয় কিন্তু কেউ কেউ পেয়েছে। আপনি দেখেছেন যে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের এক ভদ্রলোক তো এই ভয়ে তার নির্বাচন না করা ঘোষণা দিয়েছেন, তাই না? কাজে এটা কিন্তু এক ধরনের মানে নিরাপত্তাহীনতার ব্যাপারটা কিন্তু রয়ে গেল এখানে। আর হুম, হুম, দ্বিতীয়ত হলো আপনি যেটা, যে কেউ কেউ আছে যারা নাকি নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, বিলম্বিত করতে চায়, এবং তাদের যে উদ্যোগ যে কারণে চায়, সেটার ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ঘটনাগুলো একটা মানে কার্যকর ভূমিকা পালন করবে। হয়তো এখন কেউ বলবে না আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কন্ট্রোলে নাই, আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলার পরিস্থিতি মানুষের প্রত্যাশিত পর্যায়ে নাই, অতএব আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। উনি তো বলেই দিয়েছেন জনগণ নাকি 5 বছর চায়, 10 বছর চায়, 50 বছর চায়। তো ঠিক আছে, 50 না হোক, 5 বছর হোক, এই কথাটা উনি বলতেও পারেন। উনি ভাবতে পারেন যে আরো কয়েকদিন থাকা যাক। এবং কিছু রাজনৈতিক শক্তি তো আছে যারা ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করছে। তারা হয়তো ভাবছে ইলেকশন হলে তো আমাকে থাকতে হবে অল্প কয়েকজন এমপি নিয়ে, আমি তো তখন ক্ষমতার স্বাদ পাবো না, আমি তো ডিসিএসপি তে আমার কথা অনুযায়ী চলবে না। হুম, হুম। ততদিন যতদিন যতদিন ইউনূস সাহেব আছেন, ততদিন তো আমি ক্ষমতার স্বাদ পাচ্ছি, তো বরং আমার জন্য এটাই ভালো। তো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে হাদি গুলিবিদ্ধ হলেন প্রথম। গুলিবিদ্ধ হওয়ার পর আমরা দেখলাম বিদেশ থেকে একজন আপনার সোশ্যাল মিডিয়া থেকে জুলকারনাইন সাহেব দেখলাম উনি ডিটেল বর্ণনা করলেন যে কিভাবে হাদির খুনিরা পালিয়ে গেছে। আচ্ছা আপনি আমাকে আপনি আপনি ভাবেন, একটা বলেন একটা কথা, জুলকারনাইন সাহেব কিভাবে জানলো? জুলকারনাইন সাহেব সে কি এখানে ছিল? সে তো দেশেও থাকে না, সেই হুম, জানলো এভাবে। আমার ধারণা আমাদের দেশের গোয়েন্দা সংস্থার কেউ না কেউ তাকে তথ্যগুলি দিয়ে দিয়েছে যে তারা পালিয়ে গেছে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থার লোকগুলো জুলকারনাইন সাহেবকে কেন জানালো? আমি আপনাকে ব্যাখ্যাটা বলি। হয়তো তারা সরকারকেও জানিয়েছে, হয়তো তারা প্রপার চ্যানেলকে জানিয়েছে, কিন্তু তারা বলছে চুপ করে থাকো। হয়তো বলছে, আমি কিন্তু শিওর না, আমি এইভাবে ইমাজিন করি যে কেন জুলকারনাইন সাহেব এটা বলে। আমার ইমাজিনেশন এরকম, আমার হাইপোথিসিস এরকম। হয়তো তারা সবাইকে কনসার্ন অথরিটিকে জানিয়েছে, তারা বলছে চুপ করে থাকো, কোনো অ্যাকশন হুম, নিচ্ছে হুম। না। যখন অ্যাকশন নিচ্ছে না, তখন যে লোকটা ইনফরমেশন গুলো জানে, হয়তো তার মধ্যে দেশপ্রেম কিছুটা আছে। সে ভাবছে যে যখন আমি এদেরকে জানানোর পরেও তারা ব্যবস্থা নিচ্ছে না, তো আমরা যদি এটা বাইরের থেকে সামাজিক একটা চাপ তৈরি করতে পারি, তাহলে সেটা ভালো হবে। এই কারণে সে বাইরে এই তথ্যগুলো জানিয়ে দিয়েছে। হতে পারে, কিন্তু হয়েছে তা না, কিন্তু আমি সোর্স বলছি না। জুলকারনাইন সাহেব বাইরে অবস্থান করছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু তিনি তো সাংবাদিক হিসেবে তার সোর্স থাকতেই পারে, সেই সোর্সের মাধ্যমে খবর খবর নিচ্ছেন। এটা তার ক্যারিশমা আমি বলবো, বা তার না 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 দক্ষতা, না, ঠিক আছে এফিসিয়েন্সি। ঠিক আছে, ইউ রাইট। হ্যাঁ, আমি কিন্তু জুলকারনাইন সাহেব কিন্তু আমার কাছে না ইস্যু না। জি। আমার ইস্যু হলো জুলকারনাইন সাহেবের যে সোর্স, সোর্স তাকে জানিয়েছে। হুম, সোর্স তো জানছে, সোর্স যদি জেনে থাকে, সোর্স কি তার কর্তৃপক্ষকে জানায় নাই? দেখেন, হাদি এখানে টোটালি মানে ওই যে বাংলা বাগধারা যেটাকে বলা হয় যে বলির পাঠা। হুম, তার তার একটা সোশ্যাল
আপনার কি বলবো অ্যাকসেপ্টেন্স ছিল, সামাজিক ভাবে তার কথাগুলি মানুষ পছন্দ করত, তার কথার মধ্যে একজন উগ্রতা ছিল, বাট সে কথাগুলি কিন্তু ভালো বলতো। মানে সে কিন্তু এনসিপি কেও ছাড় দিত না, সে কিন্তু গভর্নমেন্টকেও ছাড় দিত না, সে তো ভারত বিরোধিতা করতোই। এই তিনটাকে মিলিয়ে দেখেন, তার কারণে কিন্তু এনসিপি বিব্রত ছিল। হাদির কারণে কিন্তু হাদি কিন্তু এনসিপি কে আক্রমণ করতো, বলতো যে আমাদের স্বাধীনতা যুদ্ধ একদল ছিনতাই করেছিল, আমার জুলাই আন্দোলনকে এনসিপি ছিনতাই করতেছে, কিন্তু স্পষ্ট বলেছে এগুলো। তো এখন দেখেন, এরা সবাই কিন্তু যাদের কারণে মানে হাদির কারণে যারা বিব্রত ছিল, তারা সবাই কিন্তু হাদিকে ব্যবহার করতেছে। ভেরি ইন্টারেস্টিং। হাদি জীবিত থাকলে কিন্তু তারা ব্যবহার করতে পারতো না। তাদের কাছে জীবিত হাদি বিব্রতকর, তাদের কাছে মৃত হাদি ইউজফুল। উদীচী, ছায়ানটের মতন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনগুলো টার্গেটেড হয়েছে এবং যথাযথ হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং যে গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে খেলা করছে, যে গোষ্ঠী তারেক রহমানের আশাকে প্রতিরোধ করছে, এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চে সবচেয়ে বড় যে দলটি, যাদের ক্ষমতা আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেটি ঠেকানোর চেষ্টা চলছে। একইভাবে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে যারা ধারণ করছে, লালন করছে, সেই সাংস্কৃতিক সংগঠনগুলোকেও টার্গেট করা হয়েছে। তাহলে কি এই গোষ্ঠীটি আমাদের কাছে খুব বেশি পরিচিত, যাদেরকে আমরা মিন করছি, তারাই কি সবকিছু ঘটাচ্ছে? জি, আপনার সন্দেহ সত্য। এই সন্দেহকে আপনি মানে বাতিল করে দিতে পারবেন না, আমিও পারবো না। একটা বিষয়কে শুনেন, যে কোনো আন্দোলন বলেন, যে কোনো বিপ্লব বলেন, সেই বিপ্লবের কিন্তু যারা অংশ নেয় বিপ্লবে, যেমন আমরা যদি জুলাই আন্দোলনের কথা বলি, জুলাই কিন্তু এদেশের আপামর জনগণ কিন্তু অংশ নিয়েছিল। গৃহবধূ বলেন, শিশু বলেন, কিশোর বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, শিক্ষক বলেন, ছাত্র বলেন, সবাই এখানে অংশ নিয়েছিল বলেই আন্দোলনটা সফল হয়েছে। পৃথিবীর এমনকি প্রত্যেকটা তৎকালীন আন্দোলনে কিন্তু সরকারি দল এরকমই হয়। এমনকি তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের নেতা কর্মীরাও, অনেক আওয়ামী পরিবারের সন্তানরাও তাতে অংশ নিয়েছিলেন। অংশ নিয়েছে, হ্যাঁ। তো এখন বিষয়টা হলো কি, যখন আন্দোলনটা হয়ে যায়, এটা পৃথিবীর সব দেশে আন্দোলনে এই ঘটনাটা ঘটে। কিন্তু আন্দোলন যখন বিজয় হয়ে যায়, তখন এই সবগুলি লোক কিন্তু আবার ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হয় না, সবাই যার যার কাজে ফিরে যায়। কিন্তু তাদের মধ্যে সে আন্দোলনের চেতনাটাকে জ্বালিয়ে রাখার জন্য, জাগিয়ে রাখার জন্য একটা কালচারাল মুভমেন্ট লাগে। এটা সারা দুনিয়াতেই, যখন সেই কালচারাল মুভমেন্টে যদি আপনি থামিয়ে দিতে পারেন, তাহলে আন্দোলন ব্যর্থ করে দেওয়া খুব সহজ। এবং আন্দোলন ব্যর্থ গেলে কি হয়, যারা নাকি সামনে চলে আসে, যারা ক্ষমতার ভাগিদার হয়ে যায়, যারা ক্ষমতার দাবিদার হয়ে যায়, তারা তখন এককভাবে ক্ষমতাটাকে ভোগ করতে থাকে। কাজেই যে বিপ্লবীরা তথা যে বিপ্লবের যে চেহারাগুলো, তারা যদি আন্দোলনের একক ভাগিদার হতে চায়, যে আমরাই চালাবো, আমরাই জিতেছি, আর কেউ নাই, তখন তারা করে কি, সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম, কালচারাল মুভমেন্ট যেগুলো আছে, সব থামিয়ে দিতে চায়। এবং আমাদের এখানেও সেটাই হয়েছে। আপনি দেখবেন মাও সেতুং এর এত বড় বিজয়, সেটা কিন্তু সম্ভব হয়েছিল কালচারাল মুভমেন্টের কারণে। তারা বলেছিল যে আন্দোলনের পর একটা কালচারাল মুভমেন্ট লাগবে। কালচারাল মুভমেন্টটা এমন যে সেটা পরোক্ষভাবে পুরো জাতিকে ওই একটা সার্টেন কজের প্রতি, সার্টেন লক্ষ্যের প্রতি ঐক্যবদ্ধ রাখে। তো সেই জায়গাটাকে ধ্বংস করে দিয়েছে, জাস্ট ধ্বংস করে দিয়েছে। এবং এই জন্য তারা ওইদিকে তাদের লক্ষ্য। স্কুলের সঙ্গীত শিক্ষা লাগবে না। পৃথিবীর কোন দেশ আছে যেখানে স্কুলে এই ধরনের চিত্রকলা, চারুকলা, এটা তো একটা কলা বিজ্ঞান, তাই না? এটা তো এক ধরনের আপনার সাংস্কৃতিক, এটা বন্ধ করে দেয়। পৃথিবীর কোন জায়গায় আছে বলেন আপনি? আমাদের এখানে করা যাবে না। আমাদের এই কাঠ মোল্লারা সিদ্ধান্ত নিয়েছেন। আরে সৌদি আরবে পর্যন্ত আছে স্কুলের সঙ্গীত শিক্ষা। নিঃসন্দেহে আছে, সব জায়গায় আছে। আমরা পিছিয়ে যেতে আগ্রহ বোধ করছি। তো এটাই হচ্ছে এখানে, আর কিছু না। আহ, আমি শেষ যেটা জানতে চাই আপনার কাছে, এই ধারা অব্যাহত থাকলে, এবং আমি মনে করি, আমার আশঙ্কা যে এটি আরো অনেক দূর যাবে বা করবে, যদিও আপনি বলেছেন ফর দ্য টাইম বিং, একটা নির্দিষ্ট সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য, আমিও সেটাই মনে করি, কিন্তু এই সাময়িক সময়ের দৈর্ঘ্যটা বোধহয় এখনো বাকি রয়েছে।
আহ আরো অনেক কিছু আমাদেরকে দেখা লাগতে পারে আশঙ্কার জায়গা থেকে বলছি। আপনি কি আমার সঙ্গে একমত কিনা? যদি একমত হন তাহলে অদূর ভবিষ্যৎ, আমি সুদূর ভবিষ্যতের দিকে যাচ্ছি না। অদূর ভবিষ্যতে আর কি ধরনের আশঙ্কা আপনি করছেন? দেখেন, ওটা তো একটা শক্তি। আমি প্রথমে বলেছি ওই শক্তি একটা ছোট শক্তি, বাট মানে পাওয়ারফুল হইতে পারছে সরকারি আনুকূল্যে। সরকার সেটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে বলে এটা হতে পেরেছে। সরকারি প্রশ্রয় আরো থাকবে, কারণ সরকার তো এটাই, সরকারের চরিত্র তো এরকমই। তারা এটি তো চায়, তারা সামনের দিনগুলিতে আরো প্রশ্রয় দেবে, তারা আরো অগ্রসর হবে। কিন্তু আমি মনে করি দেশে একটা নির্বাচিত সরকার আসার সঙ্গে সঙ্গে এই শক্তিগুলো দুর্বল হয়ে যাবে। শেষ হয়ে যাবে না, দুর্বল হয়ে যাবে। দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে এই শক্তি, এই অপশক্তিগুলো দুর্বল হয়ে যাবে, এটা আমি মনে করি। না, কিন্তু সেটাই তো বাধাগ্রস্ত হচ্ছে। এবং সেটাকে বাধাগ্রস্ত সেটা করার জন্য বাধাগ্রস্ত করার কতদূর। চেষ্টা করছে, জি, তারা সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার আমরা চরম রূপটাই দেখেছি আমার ধারণা। এটা যে কি চরম রূপ আপনার মানে কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে এখান থেকে আহ মানে পজিটিভলি ইউটার্ন হবে, নাকি এটা অবশ্যই হবে, আরো অনেক দূর যাবে? অবশ্যই আমার মনে হয় এটা পজিটিভলি রিটার্ন হবে। আমার ধারণা এটা আমরাও সেটি পজিটিভলি রিটার্ন হবে এখান থেকে। আমরাও সেটি প্রত্যাশা করি। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটু 1 মিনিটের মধ্যে শেষ করব, মানে আপনার উত্তরটা দিয়ে আমরা শেষ করব নিয়ে। সেটি হচ্ছে আমরা দেখলাম যে আহ ফ্রিডম কোয়ালিশন, মিডিয়া ফ্রিডম কোয়ালিশন নামে একটা বৈশ্বিক সংগঠন, যার সদস্য রাষ্ট্র 51টি, তারা একটি বিবৃতি দিয়েছে যথেষ্ট পরিমাণ উদ্বেগ জানিয়ে এবং যা কিছু বাংলাদেশে ঘটছে তার নিন্দা জানিয়ে। সেখানে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, আবার নরওয়ে সহ 10টি রাষ্ট্র রয়েছে। যুক্তরাষ্ট্র এর সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেনি বা তাদের নাম আমরা দেখতে পেলাম না। এটা কি অন্য কিছু মিন করে বৈশ্বিক রাজনীতির জায়গা থেকে বাংলাদেশকে কেন্দ্র করে? আমি দেখেছি এই বিষয়টা নিয়ে আপনি গতকালকে একটা কন্টেন্ট করেছেন। আপনার আশঙ্কাটাকে আমি একদম উড়িয়ে দেই না, কারণ এখানে আসলে নানা ধরনের রাজনীতি চলছে। যুক্তরাষ্ট্র এটাকে যদি স্বাক্ষর করতো সেটা স্বাভাবিক ছিল, আর যখন অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে তখন সেটা কারণ দিকে তাকাতে হয়। যুক্তরাষ্ট্র এই সরকারের কাছ থেকে এরই মধ্যে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, বিশেষ করে আমাদের সমুদ্র উপকূলে বন্দর টন্দর এই সমস্ত বিষয়ে তারা যা যা চেয়েছে আমার ধারণা এই সরকার তা তাদেরকে দিচ্ছে। এই সমস্ত কারণে হয়তো তারা কৃতজ্ঞতা বশত অথবা চক্ষু লজ্জার খাতিরে তারা হয়তো সিগনেচারটা করেনি। কিন্তু অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো যে কাজটা করেছে, যে যে প্রতিবাদটা জানিয়েছে, যে উদ্বেগটা হুম, হুম, প্রকাশ হুম। করেছে, সেই উদ্বেগটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের আচরণটা এবং দৃশ্যত অস্বাভাবিক, কিন্তু যুক্তরাষ্ট্র যা করেছে এটা তাদের সঙ্গে তাদের যে প্রাপ্তি যোগ সরকারের কাছ থেকে, হয়তো সেটার কারণে তারা করেছে। এবং তারা হয়তো বলবে সামনে, দেখো এত বড় একটা বিবৃতির মধ্যে আমি ছিলাম না, আমি তোমাকে হুম, হুম। আরো এইভাবে চালিয়ে যাব তোমার পক্ষে, তোমরা আমাকে আরো আরো এই সুযোগ সুবিধাগুলি দাও সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমন্ত্রিত অতিথি হিসাবে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব মঞ্জুর আলম পান্না। জনাব মঞ্জুর আলম পান্না, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক শুভেচ্ছা মাসুদ ভাই। জনাব পান্না, আপনি জানেন আমরা একটা অস্থির সময়ের মধ্যে এখন যাচ্ছি। বেশ কিছু ঘটনা ঘটেছে যা প্রত্যাশিত ছিল না, এবং এই ঘটনাগুলো আমাদের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা, যে নির্বাচনের আকাঙ্ক্ষা, দেশে একটা স্থিতিশীল পর্যায়ে যাবে তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটা ব্যত্যয় তৈরি করেছে। এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে একদল সুবিধাভোগী অথবা একদল লোক, তারা তার তার মতলব কায়েমের জন্য, মতলব অর্জনের জন্য নানা ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে। তার মধ্যে আপনি বুঝতেই পারছেন আমি শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জি, যে ঘটনাগুলি ঘটেছে সেগুলির কথা বলছি। শরীফ ওসমান হাদির আজকে জানাজা অলরেডি হচ্ছে এখন, আমি যখন আমরা রেকর্ড করছি। প্রচুর লোক ওখানে গিয়েছে। এই ধরনের একটা মর্মান্তিক হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা অবশ্যই ক্ষুব্ধ। আমরা সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আমি ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ। আপনার অবস্থা আপনি বলবেন। তারপরেও কতগুলি বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এই
শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আমরা গত দুদিন যে জিনিসটা দেখলাম, যে প্রথম আলো, ডেইলি স্টার, এটা মিডিয়াকে আক্রমণ করা হলো, এবং এই আক্রমণের পর আজকে আমি দেখছি বিভিন্ন পত্র পত্রিকায়, আমি বিভিন্ন সংগঠনের, বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন গুলো এক মানে লাগাতার বিবৃতি দিচ্ছি, এবং এই বিবৃতিগুলো আসতে শুরু করছে একদিন পর থেকে। তো আপনার কি মনে হয় যে ঘটনা যখন ঘটলো তখন সেটা প্রতিরোধের ব্যবস্থা না করে এখন বিবৃতি হচ্ছে, এই বিবৃতিগুলি কি আগামী দিনে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তিকে প্রতিরোধে কোনো ভূমিকা রাখতে পারবে? আমার মনে হয় না। মাসুদ ভাই, দেখুন, বিষয়টা হচ্ছে যে প্রথমেই হাবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি নিজেই জানলেন বা আমরা জানি যে তার নামাজ জানাজায় প্রচুর লোক অংশগ্রহণ করেছে। দেখুন, করারই কথা। ওসমান হাদির মানে এটুকু না বললে নয়, শরীফ ওসমান হাদির রাজনৈতিক আদর্শের সঙ্গে আপনার আমার মতের অমিল থাকতেই পারে, কিন্তু আমরা তো প্রতিহিংসার রাজনীতি কখনো সমর্থন করিনি। আমরা যেমন সবসময় বলে এসেছি যে সেই 2014 থেকে 2018-তে 2024-এ যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, অর্থাৎ আমরা পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটতে থাকুক, এটাই আমরা সবসময় প্রত্যাশা করেছি। ঠিক একইভাবে প্রতিহিংসার রাজনীতি যেন না হয়। 24-এর 5 আগস্টের পর থেকে সেই প্রতিহিংসার রাজনীতি আবারও প্রকট আকার ধারণ করেছে। এখন বিষয় হচ্ছে যে হাদির মৃত্যুর জন্য কারা দায়ী, এটি আপনি যেমন বলছেন, আমরা সবাই বলছি যে এখনো কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। আমরা ব্লেম গেম দেখছি, আমরা পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টা অভিযোগ দেখছি। বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই কেন এক শব্দে না বললাম যে আমরা আপাতত কোনো সুস্থির রাজনীতির আমি অন্তত কোনো লক্ষণ দেখছি না এই কারণে যে দেখুন, আপনি বললেন যে একের পর এক বিবৃতি আসছে। এটা আমার মনে হয় ফর দ্য টাইম বিং আমরা মানে গণমাধ্যমের রূপ দেখলাম, চরিত্র দেখলাম হাতে গোনা দুই একটি ছাড়া। প্রথম আলো, ডেইলি স্টারের এই ঘটনাটি কেন্দ্র করে তেমন কোন আমরা কি করি, আমরা একটা বড় কোনো ইভেন্ট ঘটলে আমরা মূল স্টোরি করি, আমরা সাইড সাইড স্টোরি করি, নানান ধরনের মানে হিউম্যান স্টোরি করি। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের ক্ষেত্রে এটি দেখা গেল না। ঠিক একইভাবে ছায়ানট, উদীচীর ক্ষেত্রে এটি দেখা গেল না ময়মনসিংহের ভালুকা, আপনার এলাকায় ময়মনসিংহের যে হিন্দু একজন যুবককে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো, তারপর আবার আগুন ধরিয়ে দিল। এগুলো তেমন কোনোভাবে ইম্প্যাক্ট তৈরি করেনি আমাদের সমাজে, অন্তত গত 2 দিনের চিত্র যদি আমি বলতে পারি। মানুষের প্রতিবাদগুলো থমকে গেছে। মানুষের প্রতিবাদ যদি থমকে গিয়ে থাকে, আমি সেই জায়গা থেকে আওয়ামী লীগকে দোষ একটু দায়ী করবো। কেন? আমি একটু সংক্ষেপে বলি, সময় নেই। আওয়ামী লীগের সময় মনে করুন যে সাংস্কৃতিক সংগঠনগুলোকে, সামাজিক সংগঠনগুলোকে 1 টন 2 টন গম দিয়ে একেবারে নতজানু করে রেখেছিল। আমরা সবাই জানি বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে ছাত্রদের মাধ্যমে, পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করেছে, তারপর রাজনৈতিক শক্তিগুলো কিন্তু আপনার বিশাল রূপ দিয়েছে। আমরা দেখছি যে সাংস্কৃতিক সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো তারা ভয়ে চুপসে আছে। কেন? আওয়ামী লীগের সময়ই এদের মেরুদণ্ডগুলো ভেঙে ফেলা হয়েছে হালুয়া রুটির উচ্ছিষ্ট ভোগের মানে উচ্ছিষ্টের ভাগ দিতে গিয়ে। যাও, জায়গায় আসি। বিষয়টি হচ্ছে যে প্রথম আলো, আপনি দেখেন যে তারা একটা রিপোর্ট করেছে, তারা বিবিসি একটা রিপোর্ট করেছে প্রথম আলোর কর্তৃপক্ষের কমেন্ট নিয়ে, যে তারা পুলিশের সহায়তা চেয়েছিল, সরকারের সহায়তা চেয়েছিল, সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে, উচ্চ পদস্থ কয়েকজন, মানে যারা সরকার নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে কয়েকজনকে ফোন দিয়েছিল, সহযোগিতা কামনা করেছিল, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি। ঘটনা ঘটলো, তারপর হচ্ছে গিয়ে পুলিশ এলো, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এলো, ততক্ষণে যা ঘটার ঘটে গেল। এবং আপনি দেখবেন যে এই যে মব যারা ক্রিয়েট করছে 5 আগস্টের পর থেকে, তারা আবার কোথাও কোথাও গিয়ে সান্ত্বনা দিচ্ছে। ওই যে কথায় আছে না, বহুল প্রচলিত একটা কথা, যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। আমরা এখন সেই চিত্র দেখতে পাচ্ছি। একের পর আবার দেখুন, আমাদের নোবেল লরিয়েট একজন মহামান্য সরকার প্রধান আছেন, তার কাছ থেকে মানুষ অনেক প্রত্যাশা ছিল। তিনি কি করছেন? যখনই কোনো বিপদে পড়েন তখন বিএনপি কে ডাকে, এনসিপি, জামাত সহ এই 3টা রাজনৈতিক দলকে ডাকে, ডেকে কি কান পড়া মন্ত্রণা দেয়। তারপর আবার মোটামুটি একটু স্থির হয়ে যায়। বিএনপি, বিশেষ করে বিএনপি যে হুঙ্কার হাক ডাক, তাতে মনে হয় ভয় পাই, সাথে সাথে নিয়ে বৈঠকে বসে বিএনপির নেতা কর্মীরা, তাও চা, সমোসা, ফাস্টফুড খেয়ে চলে আসে।
এবং এই যে বিবৃতিগুলোর কথা বলছে, মানুষের মধ্যে যে একটা প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াগুলো আমি মনে করছি যে আমি চাই এর একটা বহিঃপ্রকাশ ঘটুক, একটা শক্ত প্রতিবাদ, যে কোনো অন্যায় একটা শক্ত প্রতিবাদ গড়ে উঠুক। কিন্তু আমি সন্দিহান এর মধ্যে আরো অনেক ধরনের খেলা আছে। এবং বিবিসিতে যে রিপোর্ট করেছে খুবই সিগনিফিকেন্ট, যে প্রথম আলো নিজে বলছে যে তারা সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিদের কাছে ফোন দিয়েছিল, সাহায্য চেয়েছিল, কিন্তু কোনো ধরনের সাহায্য পায়নি। এবং আরো একটি বিষয় আমি আপনাকে বলি, ওই যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো, সরকারের পক্ষ থেকে যারা বিদেশ থেকে উস্কানি দিচ্ছে নানান ধরনের তাদের উদ্দেশ্য হাসিল করতে গিয়ে নানান ধরনের সাবোটাজ ঘটানো হচ্ছে, মব ক্রিয়েট করা হচ্ছে, তাদের কারো ফেসবুক অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য চিঠি দিয়েছে মেটাকে, ফেসবুক কর্তৃপক্ষকে। আপনি দেখুন তো সে সবার ফেসবুক বন্ধ হয়েছে কিনা, যে দুইজন ব্যক্তি বিদেশে মানে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদের একজনটা বন্ধ হয়েছে, এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু বন্ধ হয়নি। এর সাথে আরো একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা মব ক্রিয়েট করে আসছে ১৬ মাস ধরে, এবং সর্বশেষ প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষেত্রে, ছায়ানট, উদীচীর ক্ষেত্রে, দেশের বিভিন্ন স্থানে যারা এই কর্মকাণ্ডগুলো ঘটালো, তাদের কাউকে আজ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। নুরুল কবির ভাইয়ের উপরে যারা আক্রমণ চালালো স্পষ্ট আমরা দেখছি। এবং ওই মব ক্রিয়েটকারীরা তারা শুক্রবার সকালেও প্রথম আলো কার্যালয়ের সামনে গেল, আবার তারা গিয়ে হুঁশিয়ারি হুঙ্কার ছাড়লো, একজনকেও আটক করা হয়নি। সো আমি কিভাবে মানে আস্থা রাখবো যারা বিবৃতি দিচ্ছেন, যারা প্রতিবাদ করছেন, এইগুলো কন্টিনিউ হবে, অথবা তাদের এই বিবৃতি প্রতিবাদের বিপরীতে সরকার গঠনমূলক কিছু চিন্তা করবে, আমি আস্থা রাখতে পারছি না। জি। আচ্ছা, আরেকটা কথা, আমি আজকে খুব ইন্টারেস্টিং আমার একটা চোখে পড়লো, আপনার সঙ্গে শেয়ার করতেই চাই আমি, যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি, তিনি হুম, আপনি মনে করতে পারবেন কিছুদিন আগে বলেছিলেন উনি মব বলতে রাজি হননি। হুম, তিনি হুম, বলেছিলেন এটা নাকি প্রেশার গ্রুপ আর কি। জি, এবং আজকে দেখলাম যে উনি প্রথম আলোর মানে এই ঘটনার প্রেক্ষিতে উনি বলেছেন তিনি দুঃখিত এবং তিনি লজ্জিত, এবং তিনি বলেছেন যে এটা ওনারা ওনারা এটা পারেননি চেষ্টা করতে, উনি নাকি অনেককে ফোনও করেছিলেন, কাজ হয়নি। এবং উনি একজন সাবেক সাংবাদিক হিসাবে আমি কিন্তু এতে খুব খুশি হয়েছি। উনি যে নিজেকে সাবেক সাংবাদিক বলছেন, এখনো বলেন নাই যে আমি সাংবাদিক আছি। যাই হোক, উনি খুব দুঃখিত এবং লজ্জিত হয়েছেন। আপনার কি মনে হয় এই মানে ওনার এই যে দুঃখিত এবং লজ্জিত হলেন, এই কারণে আগামীতে মবকারীরা ওনার এই মানে চিন্তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে মব কমিয়ে দেবেন? না, আমার মনে হয় না। আমাকে আ অপ কি বলা যায়? নিরাশবাদী বলতেই পারেন, হতাশবাদী বলতেই পারেন। কিন্তু আমি এত সহজে আশ্বস্ত হচ্ছি না। আমি তো এক্সাম্পল দিলাম আপনাকে কয়েকটা। যে যখনই সরকার কোন বিপদে পড়ে, তখন তাদের চরিত্রগুলো একেবারে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়। এখন আপনি দেখুন, এই যে মিস্টার শফিকের কথা বললেন, প্রেস সচিব মিস্টার শফিকের কথা বললেন। তিনি কি বলেছেন? প্রেশার গ্রুপ তো বলেছেন তিনি মব বলতে ইচ্ছুক নন, এবং তিনি একাধিকবার বলেছেন এটা কোনো মব-টব না। মব বলে আমরা এইসব মানুষদেরকে ছোট করছি। এরা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বৎসর ধরে যারা বঞ্চিত ক্ষুব্ধ হয়েছেন, তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি নিজেও কিন্তু মবের মধ্যে পড়েছিলেন খুলনায় গিয়ে একটি অনুষ্ঠানে, প্রেস ক্লাবের মধ্যে গিয়ে। পরবর্তী তিনি বললেন, "না, এটা মব না। আমার কাছে কিছু আবেদন জানাতে এসেছিল।" আমরা দেখছি সচিবালয়ে একের পর এক উপদেষ্টা মবের মধ্যে পড়ছেন। আমরা দেখছি একটি বিশেষ রাজনৈতিক দলের একজন সাধারণ সম্পাদক, তিনিও তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে যেকোনো কারণে হোক, ওই সময়টিতে তিনি নিজের জায়গায় যৌক্তিক থাক আর না থাক, তিনি মবের মধ্যে পড়েছিলেন। তিনিও কিন্তু এই মবকে প্রশ্রয় দিয়ে আসছিলেন। অর্থাৎ আমি যদি অন্যের জন্য গর্ত খুঁড়ি, মাসুদ ভাই, আমাকে সেই ফাঁদে পড়তেই হবে। অতএব যা কিছু ঘটেছে এখন তাদের দিকেই যাবে। আমরা চাই না সেটি হোক। আমরা সর্বান্তকরণে চাই না। কিন্তু এটি প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে, এবং মিস্টার শফিক যে কথাটি বলেছেন, আমি এত সহজে বিশ্বাস করি না। এবং উনি যে নিজেকে সাবেক সাংবাদিক পরিচয় দিয়েছেন, যেহেতু প্রথম আলো, ডেইলি স্টারের মতন ২ টি বড় গণমাধ্যম আক্রান্ত হয়েছে, সেই জায়গা থেকে তো এখন আর মব বললে রেহাই নাই। মব বললে রেহাই নাই। এবং এই ডেইলি স্টার বা প্রথম আলোতে একজন চাকরি করতেন, সাংবাদিক ছিলেন। তিনি এখন সরকারের বড় কর্মকর্তা, বিদেশে আছেন। তিনি এখন কিন্তু নিজেকে সাংবাদিক বলেন না। তিনি বলেন যে আমি সরকারের পার্ট। তিনিও এক ধরনের মবকে
আহ, তিনি প্রশ্রয় দিচ্ছেন এবং আপনার মতন বা আনিস ভাইয়ের মতন আমাদের মতন অনেককে অ্যারেস্ট করার প্রতিনিয়ত এক ধরনের পরোক্ষ হুমকি দিচ্ছেন, পরোক্ষ হুমকি। সরকারের কর্মকর্তা পর্যায়ের লেভেলে আছেন এখন একজন সাবেক সাংবাদিক। তো আমি এত সহজে এদের উপরে 16 মাসের যে অনাস্থা আমাদের, আমি রাতারাতি একটা দুটো বিবৃতিতে আমি আস্থাশীল হতে চাই না। না, আপনি যখন আনিস আলমগীর প্রসঙ্গটা তুললেন, তো এই প্রসঙ্গে একটু আমি একটা কথা বলতেই চাই যে আমরা আজকে দেখলাম যে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় বিএফইউজে ওরা বিবৃতি দিয়েছে। বিএফইউজে মানে সরকারপন্থী, মানে বিএনপি এবং জামাতপন্থী যারা বিএফইউজে তারা দিয়েছে। বিএফইউজে খালি কি মিডিয়ার, মানে আপনার যারা কথা বলবেন, গণমাধ্যমের স্বাধীনতা অথবা আপনার সাংবাদিকের স্বাধীনতা এটা দেখে নাকি প্রতিষ্ঠানের স্বাধীনতা দেখে, এটা আমি ঠিক বুঝতে পারি না। তারা ডেইলি স্টার প্রথম আলো নিয়ে আলোচনা করলেন, কিন্তু গণমাধ্যম হিসেবে তো আপনার আনিস আলমগীরও কথা বলেছেন গণমাধ্যম কর্মী হিসেবে। তিনি যখন অ্যারেস্ট হলেন তখন তাদের কোনো ভূমিকা দেখলাম না, তাদের কোনো বিবৃতিও দেখলাম না। আপনিও একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা মনে করি, আমি নিজেও মনে করি, আপনার যখন অ্যারেস্ট হলেন তখন আমি এদের কাছে কোনো বিবৃতি দেখিনি। তো এটা একটা বৈষম্য কিনা? আবার এই বৈষম্য দেখেন আরেক জায়গায় আছে। যেমন ধরেন হাদি হাদির মৃত্যুকে কেন্দ্র করে, হাদির উপর হামলাকে কেন্দ্র করে সারা দেশ অনেক কিছু হচ্ছে। আপনার আমি কারোর সঙ্গে তুলনা করছি না, কিন্তু আমি ডেইলি স্টারের সঙ্গে আনিস আলমকে তুলনা করছি না, কিন্তু ঘটনা তো একই ধরনের ঘটনা। আবার ধরেন হাদিকে কেন্দ্র করে অনেক কিছু ঘটতেছে। তাকে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করা হলো, তার ফ্যামিলির দায়িত্ব নিলেন আমাদের প্রধান উপদেষ্টা, অনেক কিছু হলো। কিন্তু এর মধ্যে যে আরেকটা ঘটনা ঘটলো, ভালুকায় সবার সামনে একটা লোককে মেরে আগুন দিয়ে ঝুলিয়ে পুড়িয়ে ফেললো, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো। সেই ঘটনায় কিন্তু আমি দেখলাম না যে কোন উপদেষ্টা যে অথবা প্রধান উপদেষ্টা যে বললো যে তোমাদের এই অন্যায়ের প্রতিবাদ হিসেবে তোমার ফ্যামিলির দায়িত্ব আমরা নিচ্ছি। তো আমার কথা হলো কি, রাষ্ট্রের চোখে সবাই তো সমান হওয়া উচিত, তাই নয় কি? নিশ্চয়ই, হাদির নিশ্চয়ই। প্রশংসা আছে। হাদিকে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতাম, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আবার হাদির কিছু সমালোচনা কিন্তু আছে। কিন্তু দীপুচন্দ্র যার যে মারা গেল, তার সমালোচনা নাই কোনো। সে একজন সাধারণ মানুষ, অথবা সে হিন্দু। এই জন্যই কি এই জন্যই কি রাষ্ট্রের কাছে দুজন দু ধরনের হচ্ছে? আমি তুলনা করছি না, আমি আবারও বলছি, আমি ক্ষমা চাচ্ছি যদি এটাকে তুলনা করার চেষ্টা করেন, তুলনা তুলনা নয়। তো আসতেই পারে, আমি তুলনা বলছি তো যে আসতেই পারে। রাষ্ট্রের ভূমিকাটা তাহলে কি হবে, সংগঠনের ভূমিকাটা কি হবে? বাস্তবে তুলনা যদি নিয়ে আসেনও, অপরাধটা কি? আমি তুলনাটা এভাবে করি। আপনি যে হিন্দু যে যুবকের কথা উল্লেখ করেন ময়মনসিংহের ভালুকায়, তিনি নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছেন। আপনি আপনার নিজের কনটেন্টে বলেছেন যে তিনি যদি অন্যায় করে থাকেন তার জন্য আইন আছে, আদালত আছে, অনেক ধরনের পন্থা আছে বিচার সালিসে। এইভাবে মানুষকে পিটিয়ে মেরে আগুনে লাশ পুড়িয়ে ফেলতে হবে? যাই হোক, প্রশ্ন হচ্ছে যে আমি সেটাইও বাদ দিলাম। আমি যদি তুলনাতে আসি, ওসমান হাদি তিনি জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা হিসেবে তাকে, তার জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, আমার কোনো আপত্তি নেই। আরো বিশাল কিছু থাকলে করুন, সমস্যা নেই, আমরা কোনো আপত্তি জানাবো না। কিন্তু আমি এক্ষেত্রে হিন্দু যুবকের কথা বাদ দিই বা হিন্দু মুসলিম ওই ক্লাসিফিকেশনে না গিয়ে আমি আগুনে পুড়িয়ে মারার এই ঘটনাটিও বাদ দিলাম। এটা একেবারে এতই ক্ষুদ্র এই সরকারের কাছে। আমি এই জন্যই বলছি তুলনাটা কোথায় বলবো, যখন মুক্তিযোদ্ধারা আক্রান্ত হচ্ছেন, যখন মুক্তিযুদ্ধ, আমি ওই বিতর্কিত মুক্তিযুদ্ধের কথা বলছি না, আমি সিইসি, সাবেক সিইসি নুরুল হুদা বা অন্য কারো কথা বলছি না। প্রকৃত যারা মুক্তিযোদ্ধা, তারাও তো আক্রান্ত হয়েছেন। তাদের ক্ষেত্রে একটা কথা বলেছেন, একটা শব্দ উচ্চারণ করেছেন, বরং মুক্তিযোদ্ধাদের ধরে জেলে পুরা হলো। 80 বছর 85 বছরের বয়সে মুক্তিযোদ্ধাদের কোনো অপরাধ নেই। আপনি যেই ঘটনাটির কথা বললেন, আমি যখন আক্রান্ত হয়েছিলাম বা অ্যারেস্ট হয়েছিলাম 28 আগস্ট মঞ্চ 71-এর সময়, হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের রক্তাক্ত করা হলো। আমি লতিফ সিদ্দিকের কথাও বাদ দিলাম যে তার গায়ে একটা সাইনবোর্ড ছিল, যদিও তিনি এখন সাবেক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী। সাধারণ মুক্তিযোদ্ধা হতে ছিলেন গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল, তাদের অপরাধটা কি? গলা টিপে এক হাত উঁচু করে তুলে ধরা হলো। এদের ক্ষেত্রে কোনো বিবৃতি দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন? উল্টো জেলে পুরেছেন। তো সেই সরকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? বৈষম্য, সাংবাদিকদের কথা বলছেন। আমি এই জায়গাটায় মাসুদ ভাই, আমি আমি নিজে লজ্জা বোধ করি যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে মানে ছোট একজন সাংবাদিক হিসেবে। কারণ আনিস ভাইয়ের ক্ষেত্রে, আনিস ভাই তো আমার চেয়েও সিনিয়র মোস্ট, তিনি জ্ঞানে অভিজ্ঞতায় আমার চেয়ে অনেক বড়। তিনি বড় বড় মানে কয়েকটি পত্রিকায় কাজ করেছেন, টেলিভিশনে হেড অফ নিউজ ছিলেন কোন কোন চ্যানেলে। বিষয়টি হচ্ছে কি,
এটি দৈন্যতা। এই যে যে সাংবাদিক সংগঠনগুলো আছে, সাংবাদিক সমাজটাকে নষ্ট করার পিছনে এই ক্লাব ভিত্তিক সংগঠনগুলো, এটা স্রেফ ক্লাব আর কিছু না। এটা বছরে দুই একটা পিকনিক হবে, আর মাসে মাসে চাঁদা দেওয়া হবে, আর নিজেদের কিছু ব্যক্তি, কিছু সাংবাদিক নামধারী কিছু সাংবাদিক নেতা, কিছু ব্যক্তি তাদের পকেট ফুলাবে, বড় বড় ডায়াসে তাদের নাম পরিচয় মানে পদ পদবি ব্যবহার করে বক্তব্য দিবে, আর সরকারের কিছু আনুকূল্য নিবে। এছাড়া আর কোনো কাজ নেই। আনিস ভাইয়ের ক্ষেত্রে আমি দেখলাম ডিআরইউ একটা বিবৃতি দিয়েছে। আমি আর কোন মানে সাংবাদিকদের যে সংগঠনগুলো আর কোনটা দেখলাম, যদি ভুল না হয়ে থাকে। এখন প্রথম আলো, ডেইলি স্টারের ক্ষেত্রে দিয়েছে, তারা অনেক বড় প্রতিষ্ঠান, বড় গণমাধ্যম, না দিলে কেমন হয়? সেখানে তাদের নামটা আসবে বিবৃতি দিলে, এইজন্য দিয়েছে। আমি লজ্জাবোধ করি এই কারণে, আনিস ভাইয়ের ক্ষেত্রে রিপোর্টার্স উইদাউট বর্ডার সম্ভবত এখনো বিবৃতি দেয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে। আমার সময় যেখানে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিল, রিপোর্টার্স উইদাউট বর্ডার বিবৃতি দিল, আইএফজে বিবৃতি দিল, আনিস ভাইয়ের ক্ষেত্রে সিপিজি বিবৃতি দিয়েছে। লজ্জা এখানেই, আন্তর্জাতিক বা বৈশ্বিক সংগঠনগুলো যখন আমাদের মুক্তির জন্য বিবৃতি দিচ্ছে, আমাদেরকে আটকের প্রতিবাদ জানাচ্ছে, তখন ঘরের মধ্যে আমাদের নিজস্ব মানে সাংবাদিকদের যে সংগঠনগুলো, তারা একটা বিবৃতি দেয় না। মানে বিবৃতি দিতে গেলে আবার সরকারের চক্ষুশূল হয়ে পড়ে কিনা, এই কারণে। এখন যখন দেখেছে প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিজে ফোন দিয়েছেন মতিউর রহমান সাহেবকে বা মাহফুজ আলম সাহেবকে, এবং তাদের পাশে আছে, সরকারি ঘোষণা দিচ্ছে, তখন বললেন না, এখন দুই একটা বিবৃতি না দিলে কোনো বিষয়, মানে দিতেই হবে, না দিলেই নয়। এ কেন দিয়েছে? আর কোনো না, মানে দায়িত্বশীলতার জায়গা থেকে দিয়েছে, আমি মোটেই মনে করি না। অনুষ্ঠান শেষ করার আগে একটা ছোট্ট করে যদি একটা যদি বলতেন, যে এই যে ঘটনা যেগুলি চলছে আপনার এই হাদিকে কেন্দ্র করে এবং বিভিন্ন ঘটনাগুলো, এগুলো কি আগামী যে আসন্ন নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, আপনি কি মনে করেন সেখানে কোনো প্রভাব ফেলতে পারে? অবভিয়াসলি ফেলবে। আমার সমস্যা হচ্ছে আমি কৌশল অবলম্বন করে কথা বলতে পারি না। আমার সমস্যা হচ্ছে যে যেটুকু বুঝি সেটুকুই মানে মোটামুটি বের করে ফেলি। যা কিছু ঘটছে নির্বাচনকে কেন্দ্র করেই হচ্ছে। আপনাকে আমি দেখেছি, কখনো কখনো আপনাকে আশাবাদী হতে দেখেছি যে নির্বাচন হবে, এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ। আমরা আশা করি একটা সুন্দর নির্বাচন হবে। আশাবাদী হতেই হবে। আশা ছাড়া তো আর জীবন বাঁচে না, তাই না? তো তারপরেও আপনি আমি আপনার মতো করে হয়তো অতটা কৌশল অবলম্বন করে কথা বলতে পারছি না। আপনি হয়তো এইসব কথার মধ্য দিয়ে আবার আপনার হতাশার কথাও মাঝে, মাঝে ব্যক্ত করেন। কিন্তু আমি কেবলই হতাশ, কেবলই হতাশ। যা কিছু ঘটছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আপনি দেখুন এক ঢিলে কতটি পাখি মারা হলো। আমরা জানি না ওসমান হাদির শুটাররা কে? আমরা জানি না ওসমান হাদির কিলাররা কে? যারাই হোক, এটি আমরা সমর্থন করি না। কিন্তু দেখুন আপনি এক ঢিলে কতটি পাখি মারা হলো। এক একটা হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। আরো হবে। আমরা আশঙ্কা করছি। আমার কথা যেন মিথ্যা হয়, আমি সেটি আশা করছি। কিন্তু আশঙ্কা রয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা আরো ঘটনা হবে। একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করা হবে। নির্বাচন দেয়া হবে না। এরকম একটা আশঙ্কা রয়েছে। ২, বিএনপির কাঁধে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। যদিও সেটি মানে হালে পানি পায়নি। ৩, তারেক রহমানকে তারেক রহমানের যে দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, বা আমরা আ শুনতে পাচ্ছি যেটা, সেটাকে বাধাগ্রস্ত করার একটা চরম প্রতিক্রিয়া। এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হবে। তারেক রহমান নিজেই লাইফ থ্রেট এর মধ্যে আছেন। সো একটা তুমুল আনরেস্ট সিচুয়েশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে তার আশাটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। ৪, যারা ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগের উপর আরেকবার চড়াও হওয়া গেল। এই যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হলো। আগে যেমন অপারেশন ডেভিল হান্ট 1 হয়েছিল, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপরে সামান্য আক্রমণের কারণে সব গড়ে পড়তা আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করা হলো। করুক না, সমস্যা নেই। আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে অবশ্যই করতে হবে। কিন্তু গড়ে পড়তা আটক করা হবে। ৪ না ৫ নম্বরে এখন ভারতের প্রতি যে একটা রাজনীতি আছে, ভারতের আধিপত্যবাদ আমরা অবশ্যই মেনে নিতে চাই না। ঠিক একইভাবে পাকিস্তানও যে আবার নাক গলাবে, পাকিস্তানের সাথে লিয়াজোঁ করে এদেশকে অস্থিতিশীল করাবে, সেটিও আমরা চাই না। যাই হোক, ভারতের আধিপত্যবাদকে নিয়ে যারা রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছেন, তাদের জন্য আরেকটা অস্ত্র ভারতের প্রতি। আমরা দেখেছি গত ২ দিন কি হয়েছে। মানে এক ঢিলে অনেকগুলো পাখি। এই ওসমান হাদিকে আপনি নিজেও বলেছেন বলির পাঠা করা হয়েছে। আমিও মনে করি যে বলির পাঠা করা হয়েছে। অতএব আগামী নির্বাচন নিয়ে আমি কোন আশাবাদিতার জায়গা দেখছি না। ফেব্রুয়ারি নির্বাচন দিতেই হবে। নির্বাচন দিতেই হবে। কিন্তু
এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করা হয়েছে, আমার ধারণা এখনো পর্যন্ত নির্বাচন হবে না। আর যদিও হয় একটা মেকানিজম নির্বাচন হবে, মানে ভাগ বাটোয়ারা নির্বাচন, এটা আমার প্রবল সন্দেহ। জি, অনেক ধন্যবাদ পান্না। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ব্যাখ্যা। আমার মনে হয় এগুলো আসলে আপনাদেরও ব্যাখ্যা। হয়তো আপনারা একভাবে বলেন, আমি একভাবে বলি। শরীফ ওসমান হাদির জানাজা শেষ হয়েছে, দাফনও শেষ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি আছে তার পাশেই তাকে দাফন করা হয়েছে। এর আগে জাতীয় সংসদ চত্বরে যখন তার জানাজা হয়, আমার ধারণা যে স্মরণকালে এত বড় জানাজা, এত বেশি বিপুল সমাবেশ সম্ভবত অপর কোনো জানাজায় বাংলাদেশের মানুষ দেখেনি। সবই ভালো হয়েছে। একটু খটকা ছিল, একটু মানে অস্বাভাবিক একটা দৃশ্যও ছিল যে জানাজা শেষ হওয়ার পর ওখান থেকে একটা বড় সংখ্যক মানুষ দৌড়ে জাতীয় সংসদে ঢোকার চেষ্টা করেছে। এটা দেখতে একটু খারাপ লেগেছে, কারণ তারা আপনারা সবাই জানাজায় এসেছেন, শরীফ ওসমান হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করতে এসেছেন, তো দৌড়ে সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে কেন? এই মানসিকতাগুলি না আমাদেরকে দূর করতে হবে। আমরা আসলে কি চাই? শোকার্ত মানুষ থাকবে শোকার্ত মানুষের মতো, উচ্ছৃঙ্খলতা কেন দেখাবো আমরা? যাক, সেটা ব্যাপার না। তারপরেও এগুলো অনেক লোক থাকলে হয়, এরকম হতেও পারে। কিন্তু যে জিনিসটা আমার আলোচনার বিষয়, যেটা আমি গত দুদিন ধরেই বলা শুরু করেছিলাম, এবং শরীফ ওসমান হাদি দিন গুলিবিদ্ধ হলেন তারপরের দিন থেকে আমি বলছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি চলছে। দেশের অভ্যন্তরে রাজনীতি চলছে, দেশের বাইরেও রাজনীতি চলছে। নানা ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি বিভিন্ন জনের, আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি। এবং আমি বলেছি যে জিনিসটা সবচেয়ে বড় কাজ হলো, সবচেয়ে প্রথম কাজ হলো তার যিনি গুলি করেছেন তাকে, সেই লোককে ধরা। সেই লোককে ধরতে পারলে আমরা পেছনের লোকগুলিকে ধরতে পারবো, আমরা কারণটা জানতে পারবো। এ ধরনের ঘটনা কেন ঘটলো এটা কারণটা জানা খুব জরুরি। তা না হলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে, অদৃশ্য থেকে যাবে। আমার ভালো লেগেছে যে ইনকিলাব মঞ্চ, তার সঙ্গে যারা আছেন এখনও শরীফ ওসমান হাদির পরে, আমার কাছে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটা বোধহয় ভালোভাবে অগ্রসর হচ্ছিল। এই জন্য মনে হয়েছে যে এখন যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটা বড় দাবি করেছেন। এবং সেই দাবিটা কি? তারা দাবি করেছেন যে 24 ঘন্টা তারা একটা আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র বিষয়ক যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছে, প্রধানমন্ত্রীর যে বিশেষ সহকারী আছেন খুদা বক্স চৌধুরী, তাদের দুজনকে। এখন হয়তো আপনারা বলবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিলেই তো হয়, আবার খুদা বক্স চৌধুরীকে দিতে হলো কেন? না, দিতে হলো, দেওয়াটা দরকার ছিল। দরকার ছিল এই কারণে, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্বন্ধে খোঁজখবর রাখেন, যারা বাংলাদেশের পুলিশ বিভাগ সম্পর্কে খোঁজখবর রাখেন, এমন অনেক লোকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে যে কথাটা বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা সহজ সরল টাইপের মানুষ। সহজ সরলতা কোনো যোগ্যতা নয় এই ক্ষেত্রে, কিন্তু তবুও এটা ওনার বৈশিষ্ট্য। যা কাজ পুলিশ যা করে অথবা যা করে না, যেখানে অগ্রসর হয় অথবা যেখানে থেমে থাকে, এই সব কিছুই নিয়ন্ত্রণ করেন আসলে এই খুদা বক্স চৌধুরী। এর কারণও আছে। এই ভদ্রলোক তো একসময় পুলিশেরই আইজিপি ছিলেন। পুলিশের এই সাবেক আইজিপিকেই তো প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী বানিয়েছেন এগুলিকে হেল্প করার জন্য। এবং এই জন্যই উনি বেসিক্যালি পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করেন। এ ধরনের কথা অনেকের কাছ থেকে আমি শুনেছি। কাজেই এবার উনাকে জবাবদিহিতার সামনে নিয়ে আসাতে আমার কাছে মনে হয়েছে যে ঠিক লোকটাকেই প্রশ্ন করা হয়েছে, ঠিক লোকটার কাছেই জবাব চাওয়া হয়েছে। এবং আমার মনে হয় এবার হয়তো কিছু হতেও পারে। 24 ঘন্টা আলটিমেটাম, ঠিক আছে, দেখি কি হয়। তারা কি বলেছে? তারা বলেছেন যে এই 24 ঘন্টার মধ্যে ধরতে হবে যে কারা হত্যাকারীকে ধরতে হবে এবং হত্যার কারণটা উদ্ঘাটন করতে হবে। এবং তারপর তারা আরও জানিয়ে, তারা খুদা বক্স চৌধুরীকে, ব্যক্তিগতভাবে খুদা বক্স চৌধুরীকেই তারা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা, যে গত 1 সপ্তাহে পুলিশ
কি কি কাজ করেছে তার হিসাবও জনগণকে দিতে হবে, প্রকাশ করতে হবে। মানে গত এক সপ্তাহে আইন শৃঙ্খলা বাহিনী অথবা খুদাবক চৌধুরীর নেতৃত্বে পুলিশ বাহিনী তারা এই ওসমান হাদির হত্যাকারীকে ধরার জন্য অথবা হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য কি কি কাজ করেছেন তার হিসাব তারা চেয়েছেন। আমি জানি না কি হবে, তবে তারা এটাও বলেছেন যে 21শে ডিসেম্বর মানে রবিবার বিকেল 5:15 তারা আবার শাহবাগে মিলিত হবেন এবং এ সময়ে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হলো এবং কোন কোন পদক্ষেপকে তারা গ্রহণযোগ্য মনে করছেন, কোনটাকে মনে করছেন না, তার ব্যাপারে তারা পরবর্তী কর্মসূচি কী হবে সেটাও দেবেন। আমি আশা করব যে তাদের এই আলটিমেটাম সরকার সিরিয়াসলি নেবে, আর না নিলে যে আন্দোলনটা হওয়ার কথা সে আন্দোলনে সবাই যাতে থাকেন এই অনুরোধ আমি করব। এখন আমি আরেকটা কথা বলি, যে কথাটা নাকি বলা আমি দুদিন ধরে বলছিলাম ওটা নিয়েও, যে এই যে শরীফ ওসমান হাদি তার মৃত্যুকে কেন্দ্র করে এই যে মিডিয়াতে আক্রমণ করা, প্রথম আলোকে আক্রমণ করা, আচ্ছা ব্যক্তিগত জীবনে আমি আমি আবার বলেছি আপনাদেরকে যে শরীফ ওসমান হাদির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল, যোগাযোগ ছিল, আমরা মাঝে মাঝে কথা বলতাম। আমি কিন্তু হাদিকে পছন্দ করতাম, আমি বারবার বলেছি পছন্দ করতাম। কেন করতাম তার একটা নমুনা আজকে আপনি দিচ্ছি, যে এই যে জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদের অনেকের মধ্যে আপনি দেখবেন এক ধরনের অ্যারোগেন্সি কাজ করেছে, কিন্তু হাদির অ্যারোগেন্সির মধ্যে পার্থক্য ছিল সে যে কথাটা বলতো লজিক দিয়ে বলতো, এবং তার অ্যারোগেন্সির মধ্যে আমি অন্ধত্ব কম দেখেছি। উদাহরণ দেব বলি, এই যে আজকে পরশুদিন যেটা হলো যে আপনার প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া হলো, ডেইলি স্টারে আগুন দেওয়া হলো, আপনাদের মনে আছে প্রথম আলোর সামনে একবার এই ধরনের কিছু মোল্লা টাইপের লোক জড়ো হয়েছিল ওই আমেরিকার নিউ ইয়র্কে থাকা পলাতক ব্যক্তিটার আহ্বানে, এবং তার সঙ্গে সেখানে এই যে প্যারিসের আরেকজন ছিল, তারা সেখানে জিয়াফতের আয়োজন করেছিল, জিয়াফত করবে। এই প্রসঙ্গে আপনারা কি মনে করতে পারবেন শরীফ ওসমান হাদি কি বলেছিলেন? আপনি ইউটিউবে যান, ইউটিউবে যে শরীফ ওসমান হাদির নাম দিয়ে বাংলায় লিখে প্রথম আলো লিখে আপনি সার্চ দেন, পেয়ে যাবেন। কি বলেছিল আমি সেটাকে আপনাকে একটু পড়ে শোনাই, আমি ওনার কাছ থেকে হুবহু নিয়েছি। তিনি প্রথম আলো প্রসঙ্গে বলেছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা কি তাদের পক্ষে দাঁড়িয়েছি? আমি বলি না। আপনি পারলে প্রথম আলোর বিপক্ষে আরও 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আমরা এই কথা বলেছি। এই হলো শরীফ ওসমান হাদি। এই মব করাটাকে উনি পছন্দ করেন নাই। যারা মব ক্রিয়েট করেছেন এভাবে একটা পত্রিকা সামনে দাঁড়িয়ে সেখানে জিয়াফত দিয়েছেন, গরু জবাই করার কথা বলেছেন, গরু জবাই করেছেন, এই প্রক্রিয়াটাকে এই আচরণটাকে শরীফ ওসমান হাদি পছন্দ করতেন না, এবং সেটা যে করতেন না এটা উনি প্রকাশ্যে বলেছেন। অথচ তার মৃত্যুর পর তার এই মৃত্যুকে কেন্দ্র করে এই মববাজরা এবার কোনো দাঁড়ায় নাই, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তো নিশ্চিত যারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা শরীফ ওসমান হাদির মতাদর্শের লোক না, তারা শরীফ ওসমান হাদিকে ভালোবাসে না, তারা কেবল এই মৃত্যুটাকে কেন্দ্র, মৃত্যুটা তাদের দরকার ছিল যে মৃত্যুটা হলে আমি মবটা ক্রিয়েট করতে পারবো। তাদের কাছে শরীফ ওসমান হাদি একটা টুলস, এই বললাম না বলির পাঠা, শরীফ ওসমান হাদি ছিল এদের কাছে বলির পাঠা। তার মৃত্যুটাকে তারা ব্যবহার করেছে। তারা হয়তো তার আরো আগেই মৃত্যু চেয়েছিল, আরো আগে মরলে আরো আগেই বোধ তারা করতে এই কাজগুলো। এই লোকগুলি নৃশংস, এই লোকগুলো দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, এরা করতে চায়, এবং এদেরকে যারা করায় উৎসাহ দেয় তারাও করতে চায়। এই লোকগুলির সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে। আমি আরেকটা কথা বলি, আপনি দেখবেন শরীফ ওসমান হাদির মৃত্যুর পর এনসিপির নেতারা বড় বড় কথা বলেছেন, কিন্তু এনসিপি মাঝখানে রাজনৈতিকভাবে একটু পিছিয়ে পড়েছিল। তারা এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতিতে আরো অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এবং আপনি দেখবেন গত কয়েকদিন এই সদ্য পদত্যাগকারী এক উপদেষ্টা মাথার মধ্যে পট্টি বেঁধে কি মানে মানে এক জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছিল শরীফ ওসমান হাদিকে নিয়ে। তাদের সম্পর্কে শরীফ ওসমান হাদি কি ভেবেছিলেন, কি বলতেন, এটাকে আপনারা মনে করতে পারেন? এটাও ভিডিওতে পাবেন। আপনারা হাদি এনসিপি এটুকু লিখে ইউটিউবে বাংলায় লিখে সার্চ দেন, পেয়ে যাবেন উনি কি বলেছিলেন। এদের সম্পর্কে ওসমান হাদি বলেছিলেন এনসিপি সম্পর্কে সরাসরি
যে এনসিপির 3টা অপরাধ। নাম্বার 1, ওরা জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, তেমনি এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। এই কথাটা বলতে আমাদের কলিজা ছিঁড়া যায়। আজ থেকে 10 মাস আগে যে ছেলেটাকে দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, সেই ছেলেটা, সেই সব ছেলে মেয়ে কীভাবে মাত্র 8-10 মাসের মধ্যে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তায় আমাদেরও ঘুম আসে না। এই কথা কিন্তু শরীফ ওসমান হাদী বলেছেন। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ভাই, এটা বানাই বানাই বলছি না। এরপরে আরও অনেক কথা বলেছেন। এরা কীভাবে দুবাইয়ে বিল্ডিংয়ের মালিক হয়েছেন, ফ্ল্যাটের মালিক হয়েছেন, এরা কীভাবে কোথায় কোথায় টাকা পাচার করেছেন, এবং কয়দিন পরে তারা যে বিদেশে চলে যাবেন, আমাদেরকে ফেলে চলে যাবেন, বিপদের মুখে রেখে চলে যাবেন, এই কথাগুলিও কিন্তু শরীফ ওসমান হাদী বলেছেন। এখন দেখবেন তাদের কান্নার শেষ নাই, তাদের বক্তব্যের শেষ নাই, যে শরীফ ওসমান হাদী তাদের ভাই মারা গেছে, কি কান্না। তারাও শরীফ ওসমান হাদীর এই মৃত্যুটাকে ব্যবহার করছে। তারা যদি শরীফ ওসমান হাদীকে ভালোই বাসত, তাহলে ওই সমস্ত অপকর্ম করার আগে 3বার চিন্তা করতো যে কাজটা আমার করা ঠিক হবে কিনা। তারা কেউ চিন্তা করে নাই। শরীফ ওসমান হাদী এদের সঙ্গে ছিলেন না, তিনি এদেরকে সমালোচনা করতেন। উনি যাদের সবচেয়ে বেশি সমালোচনা করতেন, সেই লোকগুলি এখন তার সবচেয়ে বড় প্রেমিকে পরিণত হয়েছে। নানা ঘটনা ঘটাচ্ছে নিজেদের সুবিধা লাভের জন্য, নিজেদের রাজনৈতিক ফয়দা লোটার জন্য। এইভাবে জিনিসটাকে দেখেন। হাদীকে শ্রদ্ধা করতে চান, হাদীর কথাগুলো শুনে সেইভাবে শ্রদ্ধা করেন। হুজুগে মাতেন না। হুজুগে মাতলে ওই যারা তাকে নিয়ে রাজনীতি করতে চায় তাদের ফয়দা হবে, আপনার কোনো ফয়দা হবে না। আমি বারবার এই কথাটাই বলার চেষ্টা করছি। সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি হাদীর খুনিকে ধরা যায়, এবং যদি জানা যায় কে তাকে পে করেছে, কে তাকে দিয়ে খুনটা করিয়েছে। হাদীর ফ্যামিলি প্রশ্ন করেছে, মাত্র 5-6 ঘন্টার মধ্যে, 6-7 ঘন্টার মধ্যে এই লোকগুলি সীমান্ত পার হয়ে গেল কিভাবে? নিশ্চয়ই তাদের ওখানে লোক ছিল। দেখুন, জুমার নামাজের পরে 2টার দিকে হাদী খুন হয়েছেন। 2টার পরে 7 ঘন্টা, রাত 9টার সময় কি সীমান্ত খোলা ছিল? তারা কিভাবে গেলেন? কেন কেউ ধরতে পারলো না? এবং তারা বাইরে চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিদেশ থেকে এক সাংবাদিক কি করে জানলো? তার কাছে তথ্য কে পাঠিয়েছে? যারা পাঠিয়েছে তারা কি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠায় নাই? তারা কেন ব্যবস্থা নিল না? কার নির্দেশে, কার ইঙ্গিতে? এগুলো সব বুঝতে হবে। ওই যে বলা হচ্ছে না, এই আন্দোলনের পরে যে গুপ্ত এক পার্টি থেকে আরেক পার্টির মধ্যে গুপ্ত হয়ে থাকে, সেই গুপ্তরা কিন্তু কেবল আওয়ামী লীগের গুপ্ত ছিল তা তো না ভাই। তারা সব জায়গায় গুপ্ত, যে গুপ্ত থাকতে পারে তারা সব জায়গায় গুপ্ত থাকতে পারে। গুপ্ত অবস্থায় কে কোথায় আছে তার অনুসন্ধান করাটা এখন জরুরি হয়ে গেছে। কারণ একটা কথা মনে রাখবেন, যদি হাদীর বিচার যথাযথ না হয় এই দেশে, তাহলে কিন্তু এ ধরনের অপরাধ কমবে না, বরং বাড়তেই থাকবে। এবং অপরাধ বাড়লে তার প্রভাব জাতি হিসেবে আমাদেরকেও বহন করতে হবে। প্রিয় দর্শক, আমরা আশা করব এই আলটিমেটাম অনুযায়ী কাজ হবে এবং সরকার ব্যবস্থা নেবেন। কারণে আমার কাছে কেন যেন মনে হয় একটা এলোমেলো ভাব দেখা যাচ্ছে। যেমন ধরুন, নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা কোনটা? সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো নিরাপত্তা। মানে নির্বাচন যখন হবে তখন সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে? যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কি পরস্পরের প্রতি যুদ্ধন্দী হয়ে উঠবে? তারা কি অস্ত্র অথবা বল প্রয়োগের চেষ্টায় লিপ্ত হবে? এটা যেমন প্রশ্ন। আরেক দিকে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, অথবা যাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তারা কি করবে? তারা কি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে, নাকি তারা মাঠে নামবে, নাকি তারা কোনো রকম ভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করেছে। এর মধ্যে আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র মিস্টার হাদীকে যখন গুলি করা হলো, হত্যার চেষ্টা করা হলো, সেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে। হাদী কিন্তু ঢাকা 8 আসনের জন্য একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন,
এখনো কিন্তু মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরুই হয়নি, কিন্তু উনি ঘোষণা করেছিলেন উনি ঢাকা ৮ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সেই হিসাবে উনাকে যখন হত্যা করা হয়, তখন কিন্তু সম্ভাব্য যত প্রার্থী আছে সবার মধ্যে এক ধরনের কিন্তু আতঙ্ক তৈরি হতে পারে, অথবা হয়েছে। আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের একজন প্রার্থী, যিনি বিএনপি থেকে নমিনেশন পাবেন বলে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। আমরা তো বিএনপির একটা প্রার্থী তালিকা দেখেছিলাম, প্রাথমিক তালিকা, সেই তালিকায় ওনার নাম ছিল। উনি একজন ব্যবসায়ী মানুষ, উনি কিন্তু এরই মধ্যে ঘোষণা করেছেন যে উনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না। এবং এই নির্বাচনে অংশ না নেওয়ার কি কি কারণ ওনার মধ্যে কাজ করেছে উনি তার ডিটেলে বলেননি, তবে এতটুকু বলেছেন যে ওনার পরিবার চায় না, এবং এর মধ্যে ওনার নিরাপত্তার বিষয়টাও আছে। একবার ভাবুন, বিএনপি থেকে মনোনয়ন পাওয়া এটাই তো একটা বিরাট ঘটনা, একটা বিরাট প্রতিযোগিতার বিষয়। সেই প্রতিযোগিতায় জয়ী হওয়া মানে কি, মানে কিন্তু বিশাল কিছু পেয়ে যায়, আলাউদ্দিনের চেরাগের মতো পেয়ে যাওয়া কিছু একটা। সেরকম চেরাগ পাওয়ার পরেও যখন একজন প্রার্থী বলেন যে আমি নির্বাচনে অংশ নেব না, তখন তার ভেতরে যে ভীতিটা, সেই ভীতি সম্পর্কে নিশ্চয়ই আপনারা একটা ধারণা করতে পারেন। এখন এই ধরনের ভীতি কি আরো কোথাও আছে? থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভীতিটা দূর করার জন্য, নিরসন করার জন্য সরকার কি করছে? দেখুন, দেশে যত নিরাপত্তা জনিত সমস্যা থাকুক না কেন, সেই সমস্যার সমাধানের জন্য আমরা কার কাছে যাব? একজন সন্ত্রাসী হাত থেকে বাঁচার জন্য আমরা কি আরেকজন সন্ত্রাসীর কাছে যাব? তা যাব না, আমরা রাষ্ট্রের কাছে যাব, আমরা সরকারের কাছে যাব। সন্ত্রাসী কারা? যাদের হাতে অস্ত্র আছে, যে সেটা প্রয়োগ করতে পারে। অস্ত্র প্রয়োগ করার সবচেয়ে বৈধ পদ্ধতি আছে কার কাছে? রাষ্ট্রের কাছে, সরকারের কাছে। সরকার তার কিছু লোকের কাছে অস্ত্র দিয়ে রাখে, যেমন পুলিশ, র্যাব, আর্মি দিয়ে রাখে না? কেন দিয়ে রাখে? যেন অবৈধ যারা আছে তাদেরকে কন্ট্রোল করা যায়, তাদেরকে ভয় দেখানো যায়, তাদেরকে প্রতিহত করা যায়। তো সেই কাজটা সরকার কতটুকু করছে? সরকার এর মধ্যে আমরা দেখেছি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, এই কয়েকদিন আগে 15 তারিখে দেখলাম যে তারা একটা ঘোষণা করেছে যে যারা নির্বাচনে অংশ নেবেন সেই সমস্ত প্রার্থীকে ওনারা অস্ত্রের লাইসেন্স দেবেন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে। আমি এই ঘটনাটাকে একটু বলতে, যে আমি প্রথমে বলেছিলাম যে সরকার মনে এলোমেলো আচরণ করছে। এই সিদ্ধান্তটা কি ভালো হয়েছে? বাংলাদেশের ইতিহাসে এই যাবৎ কোন নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী হন, যারা প্রার্থী হন, তারা কি অস্ত্রের লাইসেন্স পেয়েছেন? পাননি। এবারই প্রথম তারা দিচ্ছে। কেন দিচ্ছেন? তারা প্রার্থীদেরকে বলতে চাচ্ছেন যে আপনাদের নিরাপত্তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, কাজে আপনারা একটা লাইসেন্স হাতে নিন, লাইসেন্স দিয়ে একটা অস্ত্র কিনে নিন। দেখুন, আমি সমস্যাগুলি বলি। খুব সহজ প্রবলেম, যেটা সহজ প্রবলেম হলো, ধরেন একজন লোক, একজন প্রার্থী হবেন, উনি একটা অস্ত্র কিনলেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা অস্ত্র কিনলেন, যেহেতু লাইসেন্স উনি পেয়েছেন, কিনলেন। যখন নির্বাচন শেষ হবে, এই আইনটা এমন ভাবে, নীতিমালাটা এমন ভাবে করা হয়েছে যে নির্বাচন শেষ হওয়ার 15 দিন পর এই লাইসেন্সটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। যখন এটা বাতিল হয়ে গেল, তখন ওই অস্ত্র নিয়ে কি করবেন? তখন তো ওই অস্ত্র নিয়ে রাখতে পারবেন না, রাখলে সেটা হবে অবৈধ অস্ত্র। তো সেক্ষেত্রে ওরা করণীয় কি হবে? অস্ত্রটা বিক্রি করে দিতে হবে। কোথায় বিক্রি করবেন? কত টাকায় বিক্রি করবেন? এবং সেই বিক্রিটাকে উনি আগের দাম পাবেন, নেট লস কিন্তু পুরো জিনিসটাই। উনি বডিগার্ডও রাখতে পারবেন, এটাও বলা হয়েছে। আরো কিছু ঘটনা আছে। আগে নৈতিক ঘটনা বলে আরেকটা প্র্যাকটিক্যাল ঘটনা, যেটা একটু কৌতুক মনে হতে পারে, সেটা দিয়ে শেষ করবো আলোচনাটা। আরো কিছু নৈতিক সমস্যাটা বলি আমি। রাষ্ট্র যখন নিজে বলেন যে নিরাপত্তার স্বার্থে আপনি অস্ত্র নিন, অস্ত্র বহন করেন, অস্ত্র আপনি কিনে নেন, তখন কিন্তু রাষ্ট্র আসতে প্রকারান্তরে স্বীকার করে যে আমি আপনাকে নিরাপত্তা দিতে পারছি না। আমি যেহেতু পারছি না, নিজের ব্যবস্থা নিজে করেন। এটা কিন্তু রাষ্ট্র বলল। রাষ্ট্রের কোন মন্ত্রণালয় বলল? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করলো যে নির্বাচন চলাকালীন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শ্রেণীটা, মানে যারা প্রার্থী হয়েছেন তারাই তো গুরুত্বপূর্ণ, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণীকে উনি নিরাপত্তা দিতে পারছেন না। যখন উনি অস্ত্রের লাইসেন্স নিতে বলেন, তখন কিন্তু এইটাই প্রকারান্তরে প্রকাশিত হচ্ছে যে উনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিরাপত্তা দিতে পারছেন না। অথচ রাষ্ট্রের দায়িত্ব হলো কেবল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সকল জনগণকে, সকল মানুষকে নিরাপত্তা দেওয়া। অথচ রাষ্ট্র এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিরাপত্তা দিতে পারেন না।
কয়জন লোক এই নির্বাচনে অংশ নেয়? ধরা যাক 300 আসন, 300 আসনের মধ্যে আমি এক একটা আসনে 20 জন করেও ধরি, তাহলে 6000 লোক। সিম্পল, কিন্তু তাহলে 6000 লোক, উনি সারা দেশে 6000 লোককে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে রাষ্ট্র 18 কোটি লোককে নিরাপত্তা কিভাবে দিবে? যে রাষ্ট্র নিরাপদ জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ, যে রাষ্ট্র জনগণকে নিরাপত্তা দিতে পারবে না বলে স্বীকার করে, সেই রাষ্ট্রের উপর, সেই সরকারের উপর আমার আপনার কতটুকু আস্থা থাকা উচিত? ব্যর্থ সরকার। অর্থাৎ এই মুহূর্তে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, আমি পারছি না, অন্য কেউ পারলে দায়িত্বটা নেন, তাহলে দায়িত্বও ছাড়ে না। তাহলে এই যে সরকারের যেটা ব্যর্থতা, এই ব্যর্থতা তারা স্বীকার করে না। স্বীকার না করলে কি হবে? আমরা তো বুঝেই গেলাম, পৃথিবীতে অন্য কোথাও কিন্তু এরকম পাবেন না আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এরকম একটা আইন করলেন যে সমস্ত প্রার্থীরা অস্ত্র নিতে পারবে, তো ব্যাপারটা কি কি দাঁড়াবে? অনেক লোকের হাতে কিন্তু অস্ত্র ঘুরবে, আপনি বুঝতে পারবেন না যে কোনটা বৈধ আর কোনটা বৈধ না। আপনি কিভাবে এটাকে সমাধান করবেন? আপনি তো এটা কোনো ব্যাখ্যা করতে পারবেন না। একজন লোক অস্ত্র নিয়ে যাচ্ছে, এটা কি বৈধ অস্ত্র নাকি অবৈধ অস্ত্র? সে বলবে আমি অমুক প্রার্থীর নিরাপত্তার জন্য আছি। এখন প্রার্থীর নিরাপত্তার জন্য 5 জন 6 জন লোক ঘুরবে অস্ত্র নিয়ে, তার মানে চারিদিকে কিন্তু এটা অস্ত্রের সরাসরি হয়ে যাবে। এবং এটার অস্ত্র যখন থাকবে, তখন সেটা সদ্ব্যবহার যেমন থাকবে, অপব্যবহারও তেমনি থাকবে। তাহলে করা উচিত ছিল সরকারের অস্ত্র উদ্ধার করা উচিত ছিল। ডেভিল হান্ট নামে তারা একটা অপারেশন চালিয়েছে একবার, এবার ডেভিল হান্ট 2 চালিয়েছে। আচ্ছা, আপনি যখন ডেভিল হান্ট 2 চালালেন, তখন আপনাকে একবার বিচার করে দেখা উচিত ছিল ডেভিল হান্ট 1 এ আপনার সাফল্যটা কি? ওটা থেকে আপনার কোনো সাফল্য আছে? আমি তো ভাই দেখি না যে আপনার যে কোনো সাফল্য আছে, এটা তো আমি দেখি না। যদি ডেভিল হান্ট 1 এ কোনো সাফল্য না থেকে থাকে, অথবা সেই সাফল্য যদি খুব ন্যূনতম হয়ে থাকে, তাহলে দ্বিতীয়বার কি লাভ হবে? আমরা প্রথমবারে দেখেছিলাম কাজের কাজ একটাই হয়েছিল, সারা দেশে দৌড়ে দৌড়ে আওয়ামী লীগের লোকদেরকে ধরা হয়েছিল। কে আওয়ামী লীগ করে? কারণ মা আওয়ামী লীগ করে। ওই দিন দেখলাম একটা ছবি, দেখলাম একটা বাচ্চা একটা ছেলেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, হাতে হাত করা। কেন? তার মা আওয়ামী লীগ করেন। তো বাচ্চাটার হাতে আপনি হাত করা লাগালেন কেন ভাই? এটা কোনো সভ্যতা হতে পারে? মা আওয়ামী লীগ করে, এই জন্য তার সন্তান একটা সদ্য কৈশোর থেকে উঠেছে, তার তার হাতে আপনি হাত করা লাগিয়ে দিলেন, সেটা আবার ভিডিও করলেন, সেটা জনগণকে দেখালেন। এখন ওই ছেলেটা, সে কি তার ওই মাকে বেছে নেওয়ার তার কোনো দায়িত্বের মধ্যে ছিল? সে তার ইচ্ছা অনুযায়ী সে তার মা হয়েছে? হয়নি তো। তাকে কেন ধরলেন এইভাবে? এটা কোনো সভ্যতা হলো? হলো না সভ্যতা। তাহলে কি লাভটা কি দাঁড়ালো? আরেকটা কি হবে এখন? এখন আপনি এভাবে ধরবেন। ওই দিন দেখলাম একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, এই যে 2 দিন আগে ঘটনা, উনি বলতেছেন যে আওয়ামী লীগ হলেই ধরতে হবে। একজন জিজ্ঞাসা করলো যে আপনি যে আওয়ামী লীগকে ধরবেন, যদি তার নামে মামলা না থাকে, অথবা পুলিশ যদি বলে সে আওয়ামী লীগ হতে পারে, তার নামে তো মামলা নাই, তাহলে আমি ধরবো কেন? তখন সে বলতেছে কি আওয়ামী সন্ত্রাসী হলেই ধরতে হবে। তো একজন লোকের নামে মামলা নাই, সে যে সন্ত্রাসী, তার প্রমাণটা কি? কিভাবে বুঝবেন আপনি সে সন্ত্রাসী? এখন একজন লোক মনে করেন সে আওয়ামী লীগ করতে এক সময়, অথবা তার বাবা আওয়ামী লীগ করে, অথবা সে নিজেই আওয়ামী লীগ করতে, এখন রাজনৈতিক স্থগিত আদেশ আছে আওয়ামী লীগের উপর, সে রাজনৈতিক কর্মকাণ্ড করতেছে না, সে বাজার করে বাজারে ব্যাগ হাতে যাচ্ছে। আপনি বললেন এটা আওয়ামী লীগ, আমার কাছে মনে হচ্ছে সন্ত্রাসী, অতএব ধরে ফেলো। ভালো কথা হলো? অথবা কিছু পাবলিক এদের ধরলো, মার্কেট দিল, কি ব্যাপার যে আওয়ামী লীগ সন্ত্রাসী? প্রমাণ কোথায়? প্রমাণ লাগবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। তো এই যে মানুষকে উস্কিয়ে দেওয়া, দায়িত্বহীন ভাবে কথা বলা, এটা মনে হয় পৃথিবীতে একমাত্র আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব না। এটা কোনো কেউ বলবে যে মামলা থাকার দরকার নাই, ধরো। এই উদ্ভট একটা অবস্থায় আমরা আছি। অস্ত্র নিয়ে শেষ কথাটা বলি। আমি ওই দিন এক জায়গায় মানে একটু কৌতুক করে বলছিলাম, এই যে আপনি সকল প্রার্থীকে অস্ত্র লাইসেন্স দিলেন, তাহলে সে কি করবে? সে একটা অস্ত্রের লাইসেন্স দিল, তারপর অস্ত্রের লাইসেন্স অস্ত্রটা পকেটে পাশে ঝুলিয়ে অথবা হাতে নিয়ে সেগুলো ভোট প্রার্থনা করতে, এক হাতে তার ভোটের লিফলেট দিল, তার আরেক হাতে অস্ত্র শোভা পাচ্ছে। এটা কেমন হলো? বাম হাতে অস্ত্র, ডান হাতে ভোটের লিফলেট। বাম হাতে অস্ত্র, ডান হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক করার জন্য। ভাবেন তো ভোটারের মানসিক অবস্থাটা কি দাঁড়াবে? আর সেটা যদি একজন প্রার্থী না, যদি সব প্রার্থী করা শুরু করে, কি হবে রে ভাই এই দেশে? নিরাপত্তা আসবে? আসবে না। নিরাপত্তা এভাবে আসে না। বরং এখানে কি হয় জানেন?
যখন আপনি তাকে অস্ত্র লাইসেন্স দিবেন, সেই অস্ত্র নিয়ে যখন ঘুরবে প্রকাশ্যে, তখন তার আসলে ছিনতাই হওয়ার আশঙ্কা থাকে, তার বিপদ আরো বাড়ে। কারণ যারা প্রকৃত সন্ত্রাসী তারা চেষ্টা করবে ওর কাছ থেকে অস্ত্র আমি ছিনতাই করে নিয়ে যাই, ইজি তো। তখন যে অস্ত্র লাইসেন্স পেয়েছে তার জন্য কিন্তু বিপদ আরো বাড়ে। মানে কমন সেন্স দিয়ে না, আগে একটা একটা কথা প্রবাদ আছে, দেখেন কমন সেন্স খুব ইম্পর্টেন্ট। অনেকেরই নাই কমন সেন্স। কমন সেন্স হলো মোস্ট আনকমন একটা বৈশিষ্ট্য, এটা লোকে বলে। পাশাপাশি আবার এটাও বলে যে কমন সেন্স দিয়ে বড় কাজ করা যায় না। কমন সেন্স ব্যক্তিগত জীবন আচরণে প্রযোজ্য হতে পারে, কিন্তু একটা বড় কাজ, রাষ্ট্রের একটা বড় একটা সিদ্ধান্ত, সেটা কমন সেন্স দেওয়া হয় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অথবা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কমন সেন্সটুকু হয়তো বা আছে, মাঝে মাঝে মনে হয় সেটাও নাই, এবং সেটা দিয়ে তারা বড় কাজ করার চেষ্টা করছে, এবং এই জন্যই একটা বড় ধরনের ঝামেলা তারা পাকাতে যাচ্ছে। প্রিয় দর্শক,